Hello dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Lions School and College Rangpur. This is Bokul Kumar Roy, lecturer in English of this institution. I hope you all are well by the grace of Almighty Allah. I am also well and also hope you all continue your studies properly. Dear students, in our previous class we discussed tense and we have already completed present, past and future tense and the classification, basic structure and others information. And today I am going to discuss use of the right form verb because it is very related to tense, and I hope you all have good command, good competency in tense, and if you follow the class attentively and try to understand, I hope you all can understand and practice it easily. At the same time, right form verb is also a very common grammatical item, and you all have prior experience of practicing this item, and perhaps for lacking of practice most of you may forget most of these rules, and today I am trying to memorize and make you remember all these rules, and I suggest you to follow the board and listen to me attentively. Dear students, আসলে রাইট ফর্ম ভার্ব মানে আপাত দৃষ্টিতে যদিও খুব একটা জটিল কোনো আইটেম নয়, বাট রুলগুলো সঠিকভাবে জানার পরেও যদি প্র্যাকটিস না করো রাইট ফর্ম ভাবে কিন্তু ভালো করা সম্ভব না। কেননা পরীক্ষায় যখন পড়তে যাবে তুমি সব রুল জানো, বাট প্র্যাকটিস করার সময় তুমি ওই মুহূর্তে আসলে ক্যাচ করতে পারতেছ না যে এখন কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে। এজন্য রুলগুলো তো জানতেই হবে, টেন্সের নলেজ দরকার আছে, পাশাপাশি ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার মধ্যে কনফিডেন্সি বিল্ড আপ হবে। হয়বা আমি বোর্ডে কয়েকটা এক্সাম্পল লিখেছি, আসলে এই রুলগুলো ওভাবে লিখে দেওয়া সম্ভব না, যেহেতু তোমরা এর আগে পড়ছো, অনেকে জানা আছে কিংবা হয়তো চর্চার অভাবে অনেক কিছু ভুলে গেছো। আমি রুলগুলো থেকে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে এই এক্সাম্পলগুলো থেকে রুলগুলো আমি এক্সপ্লেন করবো, এবং তোমার মনোযোগ দিলে বা যদি অ্যাটেন্টিভলি এটা ফলো করো আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে খুব স্পষ্ট এবং ক্লিয়ার মনে হবে। সো ফলো দি বোর্ড। আমরা এখানে হেডলাইন দিয়েছি ইউজ অফ দি রাইট ফর্ম ভার্বস। নাম্বার 1 দেখো, এখানে আমরা লিখেছি হি নট নো হাউ টু সুইম। হি নট নো হাউ টু সুইম। আমরা জানি নট নো আছে, আমরা জানি যে কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ করা হবে কিংবা ইন্টারোগেটিভ করা হবে, ওই সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে একটি অক্সিলারি ভার্ব অবশ্যই প্রয়োজন। যেমন প্রাইমারি অক্সিলারি হোক বা মোডাল অক্সিলারিগুলো, যে কোনো অক্সিলারি ভার্ব থাকলেই হবে, তারপরে নট বসাই দিলে নেগেটিভ, আর ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে যাবে। আর যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে দেন আমরা কি করব, টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কি করব, ডু, ডাজ এবং ডিড এর মধ্যে একটা নেব।
তো এখানে যেহেতু নট আছে তো দেখা বসবে না, এবং নরমালি এখানে কি কোনো টেন্সের সাইন নাই, সুতরাং এটা আমরা প্রেজেন্ট টেন্সে করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমরা লিখব ডাজ নট নো। ভেরি কমন একটা রুল, হি ডাজ নট নো হাউ টু সুইম। এখানে দেখো নট নো যেহেতু আমরা সাবজেক্টের ভাব না থাকার কারণে এখানে আমরা ডাজটা নিয়ে আসলাম। দেন পরের রুলটা দেখো, ওয়ান্স দেয়ার লিভ এ পোর ফার্মার। এখানে দেখো ওয়ান্স, এখানে কি আছে? ওয়ান্স বলতে একদা, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, অ্যাগো, ফিউ ডেজ অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এরকম কোনো অতীত সময় বা সাইন উল্লেখ থাকলে আমরা কি করব, অর্থাৎ অতীত সময় নির্দেশ করলে আমরা অবশ্যই সেটা পাস্ট টেন্সে করব। যেহেতু ওয়ান্স আছে তাহলে এখানে আমরা কি করব, জাস্ট ভার্বের পাস্ট ফর্ম লিখব, ওয়ান্স দেয়ার লিভড, শুধু ভার্বের পাস্ট ফর্ম করব, কেননা অতীত সময় উল্লেখ আছে। দেন 3 নম্বরে দেখো, আই গো টু ঢাকা নেক্সট উইক। এখানে দেখো নেক্সট উইক, নেক্সট মান্থ, এরকম। নেক্সট বলতে টুমরো, এটা ফিউচার বোঝায়, তাহলে এটা আমরা কি করব, নরমালি ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। এই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট গঠন তোমরা অবশ্যই জানো, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ভার্বের বেস ফর্ম। তাহলে আই এর পর আমরা শ্যালও দিতে পারি অথবা উইলও দিতে পারি। এখানে আই উইল গো টু ঢাকা নেক্সট উইক। দেন ইউ ইভার বি টু কক্সবাজার। এখানে দেখো আমরা কি করব, ইভার আছে, এখানে রুলটা হচ্ছে জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়েট, রিসেন্টলি, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু ইভার আছে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করব। আচ্ছা, এখন বিষয়টা দেখো, সেন্টেন্সটার শেষে কি আছে, ইন্টারোগেটিভ চিহ্ন। দ্যাটস ওয়াই এটা প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি হবে, সাহায্য পরিমাপটা সাবজেক্টের পূর্বে আসবে, আর ইভার থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ইউ এর পর হ্যাভ হবে। আমরা যেহেতু ইন্টারোগেটিভ, হ্যাভটা সামনে দেব, হ্যাভ সাবজেক্ট আসবে, হ্যাভ ইউ ইভার, তাহলে হ্যাভ আসবে বিদায় ভার্বের পাস্ট ফর্ম হবে, বিন পাস্ট ফর্ম বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, ইভার আসে বিদায় প্রেজেন্ট পারফেক্ট করলাম। দেন এর পরেরটা দেখো, দে ওয়াজ টু বি অ্যাট দিস মোমেন্ট। কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে দে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট হবে আর ওয়াসিং, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। দেন পরের রুল দেখো, ইট রেইন সিন্স মর্নিং। কোনো সেন্টেন্সে যদি সিন্স ফর দেওয়া থাকে এরপরে সময় উল্লেখ থাকে তাহলে সেটা আমরা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। যেহেতু অতীত কোনো সময় উল্লেখ নেই, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে ইট আছে, এখানে আমরা দেব ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since morning, present perfect continuous tense. Then 7 নম্বরে দেখো, the girl talks as if she know everything। এখানে কি as though, as if এবং since, রুলটা আমি একটু ক্লিয়ার করে বলি। as though, as if, since যদি কোনো সেন্টেন্সে কনজাংশন বা কানেক্টর হিসেবে ইউজ হয় এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী অংশে সেক্ষেত্রে দুটি সেন্টেন্স বা দুটি ক্লোজ থাকবে। এক্ষেত্রে পূর্ববর্তী সেন্টেন্স প্রেজেন্ট হলে, অর্থাৎ as though, as if, since এর পূর্ববর্তী সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে হবে পাস্ট টেন্স, আর পূর্ববর্তী অংশ যদি পাস্ট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। এখানে টক্স আছে, দ্যাটস ওয়াই এখানে নোটা হয়ে যাবে পাস্ট, কে এন ই ডব্লিউ। আর যদি টক থাকতো টক, দেন এটা হয়ে যেত হ্যাড নোন। এরপরে দেখো, আই ফাউন্ড হিম স্লিপ। এখানে দেখো কোনো সেন্টেন্সে যদি দুটি ভাগ থাকে পরপর তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে অথবা পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে স্লিপিং দেব আমরা, স্লিপিং, আই ফাউন্ড হিম স্লিপিং। এবং আরেকটা বিষয় দেখো, এখানে যদি সাবজেক্টের অবজেক্টিভ ফর্মের পর কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। দেন 9 নম্বরে দেখো, ইট ইজ টাইম উই স্ট্যান্ড এগেইনস্ট করাপশন। এখানে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এই শব্দগুলো থাকলে নরমালি সেটা কি হয়, পাস্ট টেন্সে হবে। তাহলে স্ট্যান্ডটা হয়ে যাবে স্টুড, ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট করাপশন। দেন 10 নাম্বার দেখো, উই ওয়াজ স্টাডি হার্ড উইথ এ ভিউ টু। এখানে দেখো উইথ এ ভিউ কি,
উইথ এ ভিউ টু হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা জানি প্রিপজিশন কিংবা প্রিপজিশনাল ফ্রেজের পর ভাব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপজিশনাল ফ্রেজও কিন্তু প্রিপজিশনের কাজ করে। সুতরাং প্রিপজিশনের পর আইএনজি, প্রিপজিশনাল ফ্রেজের পর ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে জাস্ট আমরা অ্যানসারটা দেবো গেটিং। We was studied hard with a view to getting GPA 5. Then while এখানে দেখো while এর ঠিক পরে while যদি while দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে দেখবে যে while এর ঠিক পরে যদি কোনো ভাব থাকে জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে। তাহলে রিডিং, while reading এখানে হবে while reading you should be attentive। পড়ার সময় তোমাকে কি অবশ্যই মনোযোগী হতে হবে। while এর ঠিক পরে ভাব থাকলে আইএনজি, আর while এর পরে সাবজেক্ট থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। while এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হচ্ছে while is he is past continuous means he was sleeping. While he was sleeping I went to meet him. মোটামুটি রাজনীতিভাবে অনেক রুল আছে, হ্যাঁ। তার মধ্যে দেখো যেমন কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত, এটা তো জানোই। পাশাপাশি যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য এরকম কিছু হয় সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয়। তারপর কোনো সেন্টেন্সে যদি কোনো সময় উল্লেখ না থাকে নর্মালি কি থাকে সামটাইমস, অলওয়েজ, অফেন, জেনারেলি, ইউজুয়ালি এগুলো থাকে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। তারপর কি হয় দেখো, এই যে একটা জিনিস আমি দেখাই, লেস্ট প্লাস এরপরে সাবজেক্ট হয়, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, লেস্টের পরে সাবজেক্ট। যেমন আমরা যদি লিখি ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দি বাস, এক্ষেত্রে কি হবে ইউ শুড মিস, should miss, you miss the bus. Walk fast মূল কথা হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড হয়, তারপরে ভার্বের বেস ফর্ম হয়। তো এরকম আছে। তারপর দেয়ারের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এরপর কি আছে দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে সেটা সব সময় সিঙ্গুলার হয়। যেমন 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখানে আর হবে না, দেখতে 50 মাইলস দেখতে মনে হচ্ছে প্লুরাল। তো এরকম তো রাইটভাবে রুলগুলো তোমরা একটু দেখে নাও। আমি মোটামুটি এখানে 12টা রুল আলোচনা করলাম, এগুলো হচ্ছে মেইন রুল, হ্যাঁ। বাকি যেগুলো আছে এগুলো তোমাদের অনেকটাই জানা, হ্যাঁ। তো এগুলো ছিল আলোচনা সঠিক, আমার মনে হয় বিষয় তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে।